সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আজকে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন সফল উদ্যোক্তা, অভিনেত্রী সুলতানা ইলা ইশরাত। আমরা তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সুলতানা ইলা ইশরাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। তো আমরা আপনাকে প্রথমেই যে বিষয়টি আলোচনা শুনতে চাই যে আপনি একজন সফল উদ্যোক্তা এবং একই সঙ্গে অভিনেত্রী। তো এই যে আজকে সফলতা, আপনি কিভাবে এগিয়ে এসেছেন বা কিভাবে আজকের এই পর্যায়ে এসেছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আসলে এই যে এই পর্যন্ত আসার উদ্দেশ্য, আশা আমার যেটা, সর্বপ্রথম ফার্স্টে আমি আপনার গ্যাকো ফার্মাসিউটিক্যাল জব করি, ওখানে হচ্ছে 3 বছর। এরপরেই আমি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজিজ মোহাম্মদ ভাইয়ের ফ্যাক্টরিতে ওখানে 6 বছর জব করি। তারপরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সে ওখানে আপনার 5 বছর জব করি। করার পরে ভাবলাম যে পরের দিনে আর কত কাজ করব, নিজেই ছোটখাটো একটা বিজনেস শুরু করি। এই আস্তে আস্তে মাথায় চিন্তা ভাবনা আসলো। তখন আমি একটা প্রথম ফার্স্টেই সাফওয়ান ফ্যাশন হাউস বুটিক্সের শোরুম দেই, এরপরে লরিয়াল বিউটি পার্লার দেই। তো দেওয়ার পরে ভালোই লাগলো যে এক সময় আসলে পরের জব করে হাতে বেতন নিতাম, এখন নিজেই আমি মানুষকে বেতন দিতে পারতেছি। দ্বিতীয়ত আমার কাজের একটা কর্মের জায়গা হলো, আমার এখানে অনেকে জীবিকা কাজ করতেছে, করে তাদের সংসার চলতেছে। এটা আর কি খুব ভালো লাগে। তো সাফওয়ান ফ্যাশন হাউস আপনি মানে কত বছর আগে শুরু করেছেন এবং সেখানে এখন কি ধরনের পোশাক পাওয়া যায়? আমার এখানে আপনার যদি বলি, আমার শোরুমে যদি কেউ আসে, কেউ আর অন্য শপে যেতে হবে না। একদম যদি বলি আপনার মেয়েদের যে কেনাকাটাটা, আপনার জুতা, তারপরে হলো ব্যাগ, সাইড ব্যাগ এবং শাড়ি, 3 পিস, বেডশিট ইত্যাদি, এবং কুকারিস আইটেম, এবং মানে একটা কিছুর জন্য তার যে বাইরে যেতে হবে, কসমেটিক ধরে সব ধরনের আমার এখানে, পারফিউম থেকে সবকিছুই পাবে। তো আপনি ফ্যাশন হাউস করে অনেক সফলতা পেয়েছেন, তো এরপরে আপনি নতুন করে আবার উদ্যোগ নিলেন যে যে সাজসজ্জার যে বিষয়টি, ফ্যাশন হাউসের পাশাপাশি আপনি বিউটি পার্লারের যে উদ্যোগ নিয়েছেন, তো সেটি কেন আপনার মাথায় আসলো যে এরকম একটি জিনিস করা? আসলে যে ভাবলাম যে যেহেতু আমি একটা কাপড়ের শোরুম আছে সাপন ফ্যাশন হাউস, এটার পাশেই লরিয়াল বিউটি পার্লার দিয়ে এখনকার জগতে মেয়েরা আসলে ফ্যাশন নিয়ে ব্যস্ত সব সময়, এই জন্য আর কি লরিয়াল বিউটি পার্লারটা করার চিন্তা ভাবনা করেই করছি। তো আপনি তো একই সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তো চলচ্চিত্রে কখন কিভাবে আসলেন? আমি হচ্ছে আপনার 2022-এ আর কি চলচ্চিত্রে আসা আমার যাত্রা। এই পর্যন্ত আমি ছবি করছি আপনার নয়া দেবদাস, যদি থাকে নসিবে, তারপরে ভালোবাসা অফুরন্ত, এই 3টি ছবিতে কাজ করছি। এর পাশাপাশি যদি বলি নাটক, অনেকগুলো অসংখ্য নাটক করছি। শেরের উপর সোয়া শের, লেডি ডাইরেক্টর, গাইনি ডাক্তার, আপনার এরকম অসংখ্য নাটক আমি করছি। আমার খুব ইচ্ছা যে সবকিছুর সাথে আসলে তো থাকা। চলচ্চিত্রে যে অভিনয়, আপনি তো আউটডোরেও অভিনয় করেছেন এবং ইনডোরেও করেছেন, তো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাটা আপনার কিরকম এবং সেখানকার পরিবেশটা আপনার সম্পর্কে যদি একটু বলেন। সেখানকার পরিবেশ আসলে আমি বলবো, যেটা আমরা মানে অনেকেই বলে যে মিডিয়া ভালো না, খারাপ, আসলে ভালো মন্দ সব সবকিছুই নিজের উপর বেটার করে। যেহেতু আমি আপনার মিডিয়াতে কাজ করছি, যখন আমরা একটা সেক্টরে কাজে যাই, তখন দেখা গেল একটা ডাইরেক্টর এবং প্রোডিউসার তাদের খুব মাথায় টেনশন কাজ করতে হয়। দিন গেলেই আপনার ওই ওই জায়গার ভাড়া দিতে হবে, এবং কি আর্টিস্টদের কাজের প্রতিদিনের পেমেন্ট, একদিন সময় বেড়ে গেলেই আরেক দিনের পেমেন্ট তাদের টাকা গুনতে হবে। সেই ক্ষেত্রে তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি ভালো ছাড়া খারাপ কিছু দিই না। হয়তো মানুষ ওখান থেকে হয়তো পরিচিতি পায়, পরিচিত হয়তো তার বাইরে গিয়ে কিছু করে, কিন্তু আমি ভালোই দেখছি, এটা খারাপ কিছু দেখি না। ভালোটা খারাপটা সম্পূর্ণ নিজের কাছে আসলে। তো আপনি যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন, সেই চরিত্রগুলো সম্পর্কে যদি একটু বলেন যে কোন ক্যারেক্টারে কিরকম লেগেছে বা কি ধরনের চরিত্র আপনি করেছেন। আমি যে প্রথম যে ছবিটার কথা বলবো, যদি থাকে নসিবে, আমি সবচেয়ে মনে করব বড় ভাগ্যবান যে এক ধরনের আসলে কাজী হায়াত, তাকে ব্র্যান্ড বলাই যায়। উনি আমার হচ্ছে বাবার চরিত্রে ছিল, এবং রেবেকা আপা ছিল হচ্ছে আমার মার ক্যারেক্টার, আর আমি হচ্ছে হিরোর বোনের ক্যারেক্টার। সবগুলো ছবিতে আমি হিরোর বোন করছি, এবং পাশাপাশি যে নাটকগুলো করছি সবগুলোতেই খুব ভালো, সবচেয়ে যে মূল চরিত্রটা সেটাই আমি ছিলাম। তো
তো আপনি চলচ্চিত্রের সঙ্গে আসলেন, অভিনয় করলেন, আপনার ভালো লেগেছে। তো এখন আসলে চলচ্চিত্র কতগুলো নির্মিত হচ্ছে, বা চলচ্চিত্রের যে সম্ভাবনা, আগামীতে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি ভাবনা, আগামীতে চলচ্চিত্রে আপনি কি করতে চান? চলচ্চিত্রের চিন্তা ভাবনা আমি জানি না, ডাইরেক্টর যারা, প্রডিউসার তারা যারা টাকা ইনভেস্ট করে আসলে করে ওই রকম, তারা তো আসলে লসে আছে। লস দিতে দিতে আর কত দিবে, আসলে তো ওইরকম মানুষ হলে মুখ মুখ করতেছে না। তাদের কথাটা আমি বলতে পারবো না, যেহেতু আমি একদম নতুন। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমাকে যদি আল্লাহ পাক বাঁচায়, আমি সামনে মাসের 20 থেকে 25 তারিখ থেকে আমি একটা প্রোডাকশন হাউস খুলবো। আমার সম্পূর্ণ নিজের পার্সোনাল ভাবে সেটা, আমি নাটক মানুষকে দিয়ে কাজ করাবো, একটা চ্যানেল দাঁড় করাবো আমি। তো আমরা দেখেছি যে আপনি আসলে অনেকগুলো পেশায় বা অনেকগুলো কাজে সফলতা পেয়েছেন, সাফল্য পেয়েছেন, এবং আপনি মাঝে সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত হয়েছেন, এবং আপনি অনেকের সাক্ষাৎকার করেছেন মাল্টিমিডিয়ায়, আমরা পত্রিকার মাল্টিমিডিয়ায়। তো আপনি সাংবাদিকতার প্রতি কেন আগ্রহী হলেন? আসলে কি, আমার ফ্যামিলিতে আমার চিন্তা ভাবনা যেটা আমার ভালো লাগা, মানে আমার ফ্যামিলি যেটা আমাকে নিয়ে কখনো চিন্তা করতে পারে নাই। অনেকে অনেক লেখাপড়া, অনেক উচ্চ শিক্ষিত হয়েও দেখা গেল অনেক জায়গায় তার টার্গেটটা ফিল আপ করতে পারে না, ওই পর্যন্ত যেতে পারে না। আমার চিন্তা ভাবনা ওটাই যে আমি এমন কিছু করব যেটা স্বপ্নের বাইরে, এই জন্যই এটা করা। তো আমাদের দেশের যারা চলচ্চিত্রের তারকা, যারা বিশেষ করে শাকিব খান, বা আর তাদের অনেক রোমান্টিক, অনেক বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়, বা ক্রিকেট তারকাদের নিয়ে আলোচনা হয়, এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয় বা চিন্তা হয়, এবং পাঠকের আগ্রহ থাকে। সেক্ষেত্রে ক্রিকেটার নাসির এবং তামিমা, তাদের যে দাম্পত্য জীবন নিয়ে যে কিছু আলোচনা, আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি বলবো কোনো মেয়ে সংসার ছেড়ে, সে কিন্তু ভাত কাপড়ের জন্য সংসার ছেড়ে যায় না, আসলে অবহেলা এবং কি তাকে ইনডোর করা আর কি। মানে তাকে একটা সংসারে যে হাজবেন্ডের কাছে একজন স্ত্রীর যে একটা সম্মান পাওয়ার দরকার, সে সম্মানটা অবশ্যই তামিমা পায় না। সে কিন্তু দেখতে শুনতে, এবং সে একজন বিমানবালা, না হলে তার একটা মেয়ে, অনেকে বলে সে এত বড় একটা মেয়ে রেখে কিভাবে চলে গেল। এখন যার যার জায়গা থেকে সেই ভালো বোঝে। তা এখন আমার কথা হলো, তামিমা যদি খারাপই হবে, তা সে তো আর রাকিবকে ছেড়ে চলেই গেছে, অন্য জনের সংসার করতেছে সে অলরেডি, ক্রিকেটার নাসিরের সঙ্গে। তা এরপরে যে রাকিব সরকার যেগুলো করলো, এই যে মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য সে যা করছে, সে নিজেকে ভাইরাল হওয়ার জন্য, যদি তাই না হবে, আমি মনে করি উনি যদি নিজেকে ভাইরাল হওয়ার জন্য করে থাকে, উনি ওনার ফ্যামিলির জন্য এটা একটা ক্ষতি করছে। কেমনে বলবো ক্ষতি? এই ক্ষতিটা হচ্ছে, তার একটা মেয়ে আছে, এই যে দেখলো তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করে চলে গেছে। এখন এই মেয়েটাকে ভবিষ্যতে যখন বিয়ে দিবে এই যে রাকিব, তখন তার শ্বশুর বাড়িতে তার আত্মীয় স্বজন পরিবার বলবে, কেমন মা, যে তোমার বাবাকে তুই আরেকজনের হাত ধরে চলে গেছে। এটা মেয়ের জন্য অনেক ক্ষতিকর হয়েছে আমি মনে করি। জি, ধন্যবাদ। তো 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন সরকার এসেছে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, এবং যে অন্তর্বর্তী সরকার, তারা দেশ পরিচালনা করছে। তো এই সময়টা আপনি কেমন দেখছেন? ব্যবসা বাণিজ্য, আপনি নিজেও একজন বড় উদ্যোক্তা, আপনার ব্যবসা বাণিজ্য আসলে কি সুবিধা অসুবিধা, বা দেশের সার্বিক পরিস্থিতি আপনার কাছে কি সুবিধা অসুবিধা বা ভালো মন্দ কি মনে হচ্ছে? ভালো মন্দ আমি যেটা বলবো, যেটা 5ই আগস্টের আগে আমরা বা পরে যদি বলি, আজ 15 বছর ধরেই কিন্তু বিএনপি রাজপথে ছিল, এবং অনেক নেতা কর্মীরা ঘুম হয়েছে, 300-400 তাদের বিরুদ্ধে মামলা, তারপরেও কিন্তু তারা রাজপথ ছাড়ে নাই, রাজপথে ছিল। তবে তাদের সাথে হয়তো সাধারণ জনগণ সবাই যুক্ত হয়নি বিধায় তারা এই সরকারের অবসর ঘটাইতে পারে নাই। এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল বিষয়, যেহেতু আমরা রাজনীতি করি না, এটা আমাদের বলা রাইট না। যদি আমরা বলি যে এই যে ছাত্ররা রাজপথে ছিল, আন্দোলন করছে, সারা বিশ্বের সব কান্ট্রির মানুষ এই ছাত্রদের পাশে ছিল, সব শ্রেণীর মানুষ, সে জব করুক বা বিজনেস করুক। এই জন্য এবারে আন্দোলনটা খুব বড় হয়েছিল, যে আমাদের সন্তানরা রাজপথে আন্দোলন করতেছে, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, আমরা কেন বসে থাকবো, আমরা তাদের পাশে থাকি, একটু সাহস দেই, বা ওরা একটু সাহস পাবে। যেভাবে হোক এটা ভোলা যাবে না, ছাত্রদের আন্দোলন কিন্তু এটা তারা অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিচ্ছে। এখন এই যে বিএনপির লোকজন কিন্তু রাজপথে এরা বের হইতে পারতো না, ঘর থেকে বের হইতে পারতো না, কোনো পরিবারের আত্মীয় স্বজনের বিয়ে শাদিতে অ্যাটেন্ড করতে পারতো না। তারপরে এত তাড়াতাড়ি ছাত্রদেরকে যদি আমরা ভুলে যাই, এটা হবে না। আর ছাত্রদের যেটা এখন বর্তমান আমরা ভুল দেখি,
তারা আমরা যদি তারা আন্দোলন করছে, ঠিক আছে, তাদের চাওয়া পাওয়াটা এরকম থাকার দরকার ছিল যে আমরা একটা, যারা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করছে, তাদের নামে একটা খেলার মাঠ, একটা মসজিদ, মাদ্রাসা দিতে হবে, পাশাপাশি একটা জাদুঘর থাকবে তাদের নামে। এর পাশাপাশি আমাদের একটা শক্তিশালী একটা সংগঠন আমাদেরকে দিতে হবে, যেন যেখানেই সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা বলেন, বিভিন্ন অফিস আদালতে যেখানে দুর্নীতি হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এরকম একটা শক্তিশালী তারা একটা সংগঠন চাইতে পারতো, কিন্তু এখন তারা চায় রাজনীতি করবে। এখন এটাই সম্পূর্ণ তারাই ভালো জানে। আমি মনে করি না তাদের রাজনীতি করার এখন ওই রকম বয়স হয়েছে, কেন তারা চাচ্ছে। আর আরেকটা কথা বলবো, ওরা অনেক পরিশ্রম করছে, অনেক ত্যাগ স্বীকার করে রাজনীতি এই পর্যন্ত নিয়ে আসছে। এখন বিএনপি যারা সিনিয়র পার্সন আর যারা আছে তাদেরও কিছু বলবো, তারাও, তাদের উচিত ছিল অন্তত এই যারা নাকি এই যে সময় এই যে আপনি ছাত্রদের যারা এই আন্দোলন নেতৃত্ব দিছে, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত বলেন, সারজিৎ বলেন, তাদেরকে ডেকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করা যায়, যে দেখো বাবা, আসলে তোমরা দেশের জন্য আন্দোলন করছো এবং সুন্দর একটা দেশ উপহার দিছো, তবে তোমাদের জন্য আমরা এটা কৃতজ্ঞতা, তবে আসো তোমাদের কি চাওয়া পাওয়া আমরা দেখি। ওরা যে রাজনীতি করতে ইচ্ছে চাইতেই পারে, ওদের ওরা ওরা ওদের চাওয়াটা ভুল নাই হয়তো, কিন্তু বড়রা যারা বিএনপির বড় বড় সিনিয়র পার্সন, ওদের ডাইকে যদি এরকম একটা আলোচনার মাধ্যমে তাদের বললে পারতো যে বিষয়টা। এই যে এখন কাদা ছড়াছড়ি বলেন, জামাত কখনো বিএনপি কখনো এনসিপি, কই দেশের পরিস্থিতি কিন্তু এখন একদম, যদি বলি বিজনেস খুবই খারাপ যাচ্ছে। আজ ফেসবুকে ঢুকলে আমরা দেখি কারো হাত নেই, কারো পা নেই, মাথা কাটাকাটি, এই যে হতাশা বিরাজ, ব্যবসা বিজনেস একদমই খারাপ পরিস্থিতি। তো আগামীতে আপনার কি প্ল্যান? আপনি যে ফ্যাশন প্রোডাকশন হাউস খুলতে যাচ্ছেন, সেখান থেকে কি ধরনের কাজ বা নাটক বা চলচ্চিত্র আপনি কি প্রস্তুতি এটা আপনার? আমার প্রস্তুতি হচ্ছে খুব সামাজিক, খুব সুন্দর পেজের যে নাটকগুলো হবে, মানে আছে না খুবই মানে গ্যাদারিং, যে অনেকগুলো আর্টিস্ট নিয়ে কাজ করা তা না, 2জন বা 3জন রোমান্টিক এবং বিরহের ভিতর মানুষকে নিয়ে সামাজিকতার যে নাটকগুলো, ওগুলোই হবে এই চিন্তা ভাবনা। ধন্যবাদ। আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে যদি আপনি দু একটি কথা বলেন। সায়েন্স অনেক। জি, এবং আরেকটু কথা বলবো যে আমাদের বড় বড় ব্যবসায়ী যারা আছেন, বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে স্কয়ার, অনেকেই কাজ করছেন এবং যেখানে তারা দেশের শিল্প বাণিজ্যের প্রতি অবদান রেখে চলেছেন, এবং সেখানে তাদের ব্যক্তিগত কিছু বিষয়, যেমন আনবির সোবহান, যিনি আহমেদ আকবর সোবহানের ছেলে, তার বিষয়টি নিয়ে আমরা যেটি দেখেছি যে মিডিয়াতে তার কিছু ব্যক্তিগত বা একটি মেয়েকে নিয়েও তার বিষয়ে কথা উঠেছে, কেস মামলা হয়েছে এবং সেটি নিষ্পত্তি হয়েছে, এবং সাম্প্রতিক সময়েও আবার সেটি আলোচনায় এসেছে। তো আপনি একজন অভিনেত্রী হিসেবে আপনি এটা কিভাবে দেখেন? দেখেন, আমি যেটা বলবো, বসুন্ধরার মালিকের ছেলে আনবীরকে নিয়ে যেটা বারবার আলোচনায় আসে, এর চেয়েও কিন্তু অনেক বড় ধরনের ঘটনা হয়, কিন্তু সেটা নিয়ে বারবার এত আলোচনা হয় না, যেটা আনবীরকে নিয়ে হচ্ছে। যেমন মুনিয়ার আপনার মুনিয়ার বড় বোন, যেটা বলে বারবারই, যে উনি কি দেখে নাই, উনি বড় বোন তো মার জায়গা, যেহেতু মুনিয়ার মা নেই, তাহলে মুনিয়ার বড় বোন যখন দেখলো যে তার ছোট বোন গুলশানের মতো এরকম আভিজাত একটা এলাকায় 1 লাখ টাকা দিয়ে বাসা ভাড়া থাকে, সেটা যেমন তেমন কথা না, তাহলে আমার ছোট বোন এখানে বাসা ভাড়া থাকতেছে, সে কার এত টাকার আয় কোথায় থেকে, সে কোথায় থেকে আসতেছে, তখন সে এগুলো খেয়াল করলো না। যখন নাকি সে মৃত্যুবরণ করলো, এইভাবে বারবার আনভীরকে এখানে টানতেছে। আমি বলবো আনভীর, যদি আনভীর আসলে একজন ভালো মানুষ, কেন বলবো ভালো মানুষ, কারণ ওনার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। উনি যদি ইচ্ছা করলে ডেলি 5 থেকে 6টা মেয়ে এরকম টাকার বিনিময়ে টিস্যু হিসেবে ব্যবহার করতে পারতো। উনি কি করছে, একটা গরিব অসহায় ভালো মেয়ে, তাকে যদি গুলশান যদি তাকে 1 লাখ টাকা বাসা ভাড়া দিয়ে জায়গা দিয়ে থাকে, সেটা তো অনেক মহৎ কাজ, ভালো কাজ করছে। এর পাশাপাশি আপনি বলবেন এই মুনিয়া মিয়াটা কিন্তু মানুষ বলে ছোট, ও ছোট হিসেবে ওর হাতটা অনেক এলাকার মানুষের প্রতি ছিল, যেমন মাই টিভির মালিকের ছেলে, তার সাথেও আমরা একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে আফ্রিদির সঙ্গে, এরকম অনেকেই তার বাসায় যাতায়াত করতো। এই দুর্ঘটনা যে আনভিরি করছে, এটা আমরা কি করে বলবো, এটার সাথে আসলে বিশ্বাসযোগ্য না আসলে কে ঘটনা ঘটেছে, কারণ এই মেয়ে অনেকের সাথে এরকম সম্পর্ক ছিল। এবং এই যে আনভির যে আপনার বারবারই আনভিরকে টানে, জানি না কেন নিউজ বা মিডিয়াতে এটা ওনাকে বারবারই এখানে টানে। ওনার বড় বোন
উচিত আমি মনে করি। যা হবার হয়েছে এখান থেকে একটা সমাজতার ভিতর এসে এটা শেষ করা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, সময় দিলেন। আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও বলবো কালের সমাজকে আমাকে এই স্টুডিওতে উপস্থিত করার জন্য এবং সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কালের সমাজকে। জি, ধন্যবাদ প্রিয় দর্শক। এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইফ এন্ড স্টাইল। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।